তবে ওবিসি নিয়ে কিছু কিছু আহ, দিকে এই বিভ্রান্ত বা বিভেদ ছড়ানো হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিছু বলবো আমি। সুজয় হালদার বলছে বয়স শেষের দিকে দাদা। হ্যাঁ, এই প্রবলেম হচ্ছে এটাই, যে বয়সটা পেরিয়ে যাচ্ছে, অনেকের বয়স নেই। যারা 23, 24, 25, 26 যাদের বয়স তারা মোটামুটি স্থির আছে, কিন্তু যাদের বয়স 28, 29, 30, 31, 32 থেকে 40-এর গায়ে, তাদের কিন্তু অবস্থাটা কিন্তু খুব তার থেকেও বাজে পরিস্থিতি হচ্ছে। যারা আমার কাছে বেশ কিছু জন কল করেছিল যাদের বয়স অলরেডি পেরিয়ে গেছে। একটা ম্যাডাম কল করছিলেন বারে বারে, ম্যাডামের বয়স 40 বছর পার হয়ে গেছে, 40 বছর 1 মাস। তো বললো দাদা আমি কি পারবো, আমি কি আশা করতে পারি? তো তাদের ক্ষেত্রেও বলবো, দেখুন, নোটিফিকেশান আসলে কিছু কিছু পরিবর্তন হবে, কিছু কিছু অনেক রকম আইনি পথে কেউ কিন্তু বসে থাকবে না, কেউ কেউ কিন্তু বিভিন্ন আইনি পথে যাওয়ার চেষ্টা করবে। নোটিফিকেশান আইনে অনেক অনেক কিছু দেখতে পাবেন, এখন কিছুই নেই। তখন দেখতে পাবেন যে সঠিক 22 স্টেট কারা কারা আছে, মানে 22 স্টেটের লোকজন কত কি করে, এটাই শুধু দেখতে পারবেন যে নোটিফিকেশানটা আসুক। আজকে যে কারণে লাইভ করা সেটা আমি একটু বলি ভালো করে। মোটামুটি বারবার বলছিল অ্যাডমিন প্যানেল থেকে বিদেশে একটা লাইভ করার জন্য। অক্ষয় সাধন দুবার করে কল করেছে। আমরা 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ প্রথম শুরু করেছিলাম একজন দুজন করে নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে। প্রথমে 1 মাস পর আমরা শিক্ষামন্ত্রীর কাছে গেছিলাম। শিক্ষামন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন গেছি তৃণমূল ভবনে ধাবায়, তো শিক্ষামন্ত্রী যখন শুনলো 22 স্টেট, তখন বললো এখনই আপনাদের সংগঠন তৈরি হয়ে গেছে। তার বাইরে যে কজন ছিল তারা বলছে এই কয়েক বছর ওয়েট করো, কিন্তু কয়েক বছর করতে করতে 2 বছর হয়ে গেল। তো তারপর একের পর এক আমরা আন্দোলন করেছি রাজপথে, প্রথমে 10 জন নিয়ে, তারপর 1000 জনকে নিয়েও পথে নেমেছি। আমাদের কোচবিহারের সাধন দাস, জলপাইগুড়ির বিবেক, আলিপুরদুয়ারের আপনার হচ্ছে বিবেক, এবং দিনাজপুরের মানে খুরশিদ আলম থেকে শুরু করে, মালদা জেলার প্রসেনজিৎ এবং শুভঙ্কর থেকে শুরু করে, বীরভূম জেলার অজয় এবং অভিষেক থেকে শুরু করে, এছাড়াও মুর্শিদাবাদ জেলার আমাদের হাকিম শ্রীকান্ত আছে, আশিকুল থেকে শুরু করে, আমাদের বলিউল ভাই থেকে শুরু করে, আমাদের রনু থেকে শুরু করে, মুর্শিদাবাদের যারা আছে, আমাদের হুগলিতে অর্পণ ভাই থেকে শুরু করে, আমাদের শিল্পা থেকে শুরু করে, সায়ন, অনিমেষ, ওরা সবাই আছে। হাওড়ায় মলি থেকে, শুভজিৎ থেকে, আপনার উত্তর 24 পরগনা আমাদের পার্থ, মোহিত, অতিথি থেকে শুরু করে, সুদীপ থেকে শুরু করে, সুস্মিতা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা হাফিজুর, সুভাষ থেকে শুরু করে, পূর্ব মেদিনীপুরের দেবী থেকে শুরু করে, পশ্চিম মেদিনীপুরের আরেকজন আশিস, পশ্চিম মেদিনীপুরের আশিস থেকে শুরু করে, তারপর আপনার নদিয়ায় সাইদুল আনোয়ার থেকে শুরু করে, এবং পশ্চিম মেদিনীপুরে যে আছে আমাদের আশিস আছে, আর উনি হচ্ছে সাইদুল মনে হচ্ছে। তো 23টা জেলায় কিন্তু এরকম প্রত্যেকে কিন্তু আছে। আমার একটু এলোমেলো হয়ে যাচ্ছে, যাই হোক, এলোমেলো হচ্ছে না, সবই আছে। এবং বাঁকুড়ায় তো আরও আছে, বাঁকুড়া, বীরভূম বললাম আমি। তো প্রত্যেকটা জেলার সংঘবদ্ধতার ফলে কিন্তু আজকে 2022 স্টেটের নাম প্রত্যেকেই জানেন যে মানে এখন বর্তমানে নিয়োগ বলতে গেলে, হ্যাঁ, বর্তমানে নিয়োগ বলতে গেলে কিন্তু ও বর্ধমানের একজনকে দেখে মনে পড়লো, বর্ধমানে আমাদের ইন্দ্র আছে, কার্তিক আছে, সদানন্দ দা রয়েছে। আর তো এর হচ্ছে পূর্ব বর্ধমান। পশ্চিম বর্ধমানে আমাদের অক্ষয় আছে। 23টা জেলা আমার ফুল মুখস্থ। যাই হোক, আমি অন্য একটু চিন্তা করছিলাম, তাই একটু হচ্ছিল। উম, এটাই। কিন্তু আমরা পরপর পরপর বিভিন্ন মানে আইনি পথেও লড়াই করেছি আমরা, রাজপথেও লড়াই করেছি। এবার কথা হচ্ছে যেটা,
এই যে একের পর এক আন্দোলন করে পরপর যে আন্দোলন, দুবার ধর্না, এই 3বার ধর্না, এমনকি নবান্ন অভিযান পর্যন্ত করেছি আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, মানে কোনো পথ বাকি নেই। আমার সেদিন দেখা হয়েছিল আমাদের, আপনারা জানেন, আপার প্রাইমারির লিডার, মানে ছাত্রনেতা বলতে পারেন, মানে প্রথম থেকে লড়াই করে আসছে 8টা বছর, সেই সুশান্ত ঘোষদা দাদা। সুশান্ত ঘোষ দাদা উত্তরবঙ্গে বাড়ি, কলকাতায় পড়ে থাকে, মাতঙ্গিনী হাজরার পাদদেশে তাদের বহুদিনের ধর্না পড়ে রয়েছে, মানে প্রত্যেকদিন ওরা থাকেন। তো আমাকে উনি দেখা হয়ে, শুধু আমাকে, আমার বেশ কয়েকবার দেখা হয়, সুশান্ত ঘোষ আপনারা নাম শুনেছেন। তা বললো বিদেশ, আমার ঘাড়ে হাত দিয়ে বলছে যে তোদের মানে এখনো পর্যন্ত তোদের আন্দোলনটাই প্রাথমিকের আন্দোলন। আমি দেখেছি যে যারা একটা স্বচ্ছ টেট মাটি কামড়ে তোরা জিরো থেকে শুরু করেছিস। আজকে আমার দেখা হয়েছিল যে জিরো থেকে তোরা শুরু করে তোদের আন্দোলন একদম জিরো থেকে তোরা শুরু করেছিস। কোনো নিয়োগও তোরা পাসনি, কিন্তু তোরা নিয়োগ পাবি, তোরা দ্রুত পাবি। তোদের নিয়েও কিন্তু একটা আলোচনা চলছে। উনি যেহেতু শিক্ষামন্ত্রী বা এনাদের সাথে ওঠা বসা করেন, বিষয়গুলো জানেন যে তোদের নিয়োগটা হবে, কিন্তু তোদের আন্দোলনটার কিন্তু সংঘবদ্ধতা দেখে আমার খুব ভালো লাগছে। বললো 14র ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছিল, বা অন্যান্য ওরা সেভাবে আন্দোলন করলো কি করলো না, সব আলাদা আলাদা হয়ে গেছিল, কিন্তু একমাত্র 22-এর ক্ষেত্রে তোদের আন্দোলনটা দেখে খুব ভালো লাগছে। তোরা একদম যখন শুরু করেছিলি তোদের সংগঠনটা কম ছিল, কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে আমরা তো পেরিয়ে গেছি। সুশান্ত ঘোষ দাদা, যিনি আপার প্রাইমারি লিড করেন, কাগজে দেখবেন, আমরা প্রত্যেকটা কাগজে ওর নামই ও বেরোয়, খুব তথ্য রাখে, তো আমাদের প্রচণ্ড ভালোবাসেন আমাকে। তো সেই সূত্রে বলছিল আজকে, মানে কয়েকদিন ধরে দেখা হচ্ছে, বলছিল যে এই ব্যাপার, যে জিনিসটা তোরা লড়ে যা, তোদের নিয়ে কিন্তু ভাবনা চলছে। শিক্ষামন্ত্রীর হোক, সভাপতি হোক, 22-এর একটা বড় নিয়োগ হবে, 22-এর একটা নিয়োগ হবে। শূন্যপদ বলতে চাইলো না, তা বললো শূন্যপদ যেটুকু দেখ, সব জায়গায় বিভিন্ন ডিপিএসসি বা এই শিক্ষা দপ্তর বা এই বিকাশ ভবনে বিভিন্নভাবে বারে বারে যেতে বললো যে আমাদের শূন্যপদটা কিন্তু বাড়াতে হবে। আর আলিম মল্লিক দাদা খুব কষ্টকর জীবন পার করছে, একদম একদম আমার, একদম আমি, মানে একদম আমার মন থেকেই বলছি, আমার হৃদয় থেকে বলছি, আন্তরিকতার সাথে বলছি। অনেক অনেক মানুষ কষ্টের মধ্যে আছে, অনেক অনেক কষ্টের মধ্যে আছে। আর সেই কষ্টটা বলে বোঝানো যাবে না। সেই কষ্টটা আমরা হয়তো কেউ না কেউ কোনো কাজের সাথে যুক্ত আছি, কেউ মনে করুন কোনো ব্যবসা করছি বাড়িতে বসে। আমি দেখতে পাচ্ছি আমাদের সুতেশনা ম্যাডাম দেখছেন, সুতেশনা আছে, তৃপ্তি আছে, ওরা শাড়ির ব্যবসা করে বাড়িতে। বাড়িতে হচ্ছে কিছু শাড়ি এনে সেই শাড়ি বিক্রি করে, তার থেকে যদি কিছু 200-400 টাকা 500 টাকা থাকে, আমি দেখি মাঝে মাঝে স্ট্যাটাস অনেকের লক্ষ্য করি যেটুকু সময় পাই। তো তারা কিন্তু একটা কাজের মধ্যে থাকে, কিন্তু দিনের শেষে সেই 22 টেট বেকার, যে কিছু একটা এর থেকে করতে হবে, কারণ এতে আমরা অনেক টাইম দিয়ে ফেলেছি, তাই ছেড়ে যেতে পারছি না। তাই একটা কথা বলেন অনেকে, যে যার মধ্যে দেখবেন আপনি অর্ধেকটা সময় পার করে দেবেন না, সেই জায়গাটা ছেড়ে আমরা যেতে ইচ্ছা হবে না। আপনি যখন কম্পিটিটিভ লাইন খাটছেন, অনেকে কম্পিটিটিভ লাইন খাটছে, বিএড ডিএলএড কিছুই করেনি, তারা কিন্তু এই কম্পিটিটিভ লাইন ছেড়ে কিন্তু অন্য জায়গায় যেতে চায় না। তো আমরা যেহেতু 2 বছর অলরেডি পার করেছি এবং একটা প্রতিশ্রুতি আমাদের ছিল, তাই আমরা কিন্তু অন্য জায়গায় যেতে পারছি না। ব্যবসা করি, টিউশনি পড়াই, বা অন্য কোনো বেসরকারি কোম্পানিতে কাজ করি, দিনের শেষে কিন্তু আমরা এই তাকিয়ে থাকি কি করছি, কি হচ্ছে, আজকের আপডেটটা কি। আর যে মেনলি যে আমার যে লাইভের যে মেন ব্যাপারটা, নতুন নিয়োগ দেখুন, নতুন নিয়োগ, এই ওবিসি মামলাটা 1-2 হিয়ারিংটা হতে দিন। আমরা ভালো করেই জানি সরকার কিন্তু ওবিসিদের বাদ দিয়ে, মানে ওবিসি কারা, অন্যান্য অনগ্রসর শ্রেণী, এখানে কোনো জাতিগত কোনো বিষয়ে দেখা যাচ্ছে না। আমাদের কিছু কিছু মানুষ, মানে পোস্ট বা কিছু কিছু ইউটিউব চ্যানেল বা কিছু কিছু সংবাদ মাধ্যম জিনিসটাকে অন্যভাবে দেখাচ্ছে। ওবিসি মানে অন্যান্য অনগ্রসর শ্রেণী। বাম বাম আমলে বাম আমলে একটা শ্রেণী প্রচুরভাবে পিছিয়ে ছিল, কিন্তু কিছু কিছু শ্রেণী ওবিসির আওতায় আনা হয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম শ্রেণী আনা হয়নি। ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, মানে অন্যান্য অনগ্রসর শ্রেণী। সত্যি যারা এই যে সার্টিফিকেট বাতিল হলো, এর মধ্যে অনেক বঞ্চিত, মানে অনেক যোগ্য ছেলেরা রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমি জানি না, আমার সাধন এবং অক্ষয় বলছিল বিদেশ এই নিয়ে একটু প্যানিক হচ্ছে। কিছু কিছু পোস্ট অনেকে পার্সোনালি করছে, যেগুলো ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ করার কথা বলা হচ্ছে। আচ্ছা, এই অন্যান্য অনগ্রসর শ্রেণী কারা? এই অন্যান্য অনগ্রসর শ্রেণী কারা? অনেকে বলছেন যে এই 10%-এর জন্য
90% কেন ভোগ করবে? কিন্তু এই ক্যালকুলেশনটা ভুল আপনাদের। ঠিক 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 10% ওইভাবে হিসেব হয় না। এই বিষয়ে আমি যাব না, শুধু এটুকু বলবো, যারা প্রথম থেকে লড়াই করেছে, যারা প্রথম থেকে ছিল, যারা প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা আইনি পদক্ষেপে সাহায্য করেছে, সেই 2000 জন কি 1000 জন কি 3000 জন, তাদেরকে বাদ দিয়ে কি নিয়োগটা কি করলে কি খুব ভালো হবে? আর সেটা কি সরকার করবে? একটা নির্বাচিত সরকার, ভাববে নির্বাচিত সরকার সমীক্ষা করে বিভিন্ন রকম কমিশন ঘাটাঘাটি করে দেখেছে নিশ্চয়ই যে তার অন্যান্য অনগ্রসর কারা হয়ে রয়েছে, সেই অনগ্রসর শ্রেণীকে একটা পদ্ধতি প্রপার ওয়ে হয়তো কিছু কিছু মিস্টেক হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ওবিসি আবার করে সার্ভে করে সেই ওবিসি লিস্টটা ঠিক করতে বলেছে। এই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু মানুষ প্যানিক সৃষ্টি করছে যে ওদেরকে বাদ দিয়ে এদের নিয়োগ হোক, তার জন্য একটা বিভেদ সৃষ্টি হচ্ছে সবার মধ্যে, অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং সাধারণদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। আজকে লাইভটা এই কারণেই করা, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমাদের প্রত্যেকেরই ঘরের বাবা মা প্রত্যেকেরই আছে, অনেকে নেই, সেটাই নিয়ে আমাদের চলতে হচ্ছে। কিন্তু যার স্বপ্ন বুকে করে নিয়ে এখনো পর্যন্ত যে ভাইটা আছে ওবিসি ভাই, যে প্রীতম ঘোষ আছে, প্রীতম ঘোষের ওবিসিটা কিন্তু আগে ছিল না, 2010-এর পর দেয়া হয়েছে প্রীতম ঘোষের ওবিসিটা, বা অরূপ ঘোষের ওবিসিটা, তারা 2010-এর আগে ছিল না। সেই অরূপ ঘোষ বা প্রীতম ঘোষ, এই সব ঘোষ বলুন আর 10 সালের পরে যারা এসছে, তাদের যে অলরেডি একটা সমীক্ষা করে কিছু কিছু শ্রেণী দেখেছে যে সত্যি এরা বঞ্চিত, তাদের অন্যান্য অনগ্রসর শ্রেণীতে অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা কি চাইবো যে তারা বাদ দিয়ে আমাদের নিয়োগটা শুরু হোক? এই পোস্টগুলো আপনারা কেউ করবেন না, আর এই পোস্টগুলো করবেন না, পরে মিলিয়ে নেবেন কি হতে চলেছে। সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণী বাদ দিয়ে কিন্তু নিয়োগ করবে না। অনেক চেষ্টা করেছি আমরা বিভিন্নভাবে নিয়োগ আনার জন্য, অন্তত আগে। আজকে আমরা আর একটা মাস ওয়েট করতে পারছি না। 20-22-এর জন্য তো প্রায় 7-8 মাস আমাদের ওয়েট করিয়েছে, 20-22-এর জন্য। যতই চিৎকার করি, সরকার কিন্তু এই ওবিসি সমস্যা না মেটানোর পর্যন্ত, ওবিসি সমস্যা না মেটানো পর্যন্ত কিন্তু নিয়োগ করবেন না, আমরা বুঝতে পারছি পরিষ্কার। এটা একদম কেউ এটা বিরুদ্ধে যে যত বড় আন্দোলন করা হোক না কেন, সেই পথে কিন্তু সরকার হাঁটবে না। আর সেদিন আমি আর মোহিত গেছিলাম, গিয়ে আমরা বলছিলাম অন্তত ওবিসি এবি দিয়ে আমাদের নোটিফিকেশনটা দেয়া হোক। তা বললো আপনারা যতটা ভাবছেন, যে মানে যার মধ্যে থেকে আপনারা ভাবছেন, মানে আপনাদের যেটুকু বুদ্ধিতে আপনারা ভাবছেন, কিন্তু দাদা এটা কিন্তু অতটা সোজা না, সরকার জড়িয়ে আছে পুরো। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো না কোনো ভাই বঞ্চিত হোক, আর আমার একটা বা আপনার একটা পোস্টে কোনো ভাই সে ডিপ্রেশনে পড়ুক, এটা কেউ করবেন না, এটা করবেন না। ওদের বাদ দেওয়া হোক, দিয়ে আমাদের নিয়োগ করা হোক। কেউ বাদ গেলে আমি বারে বারে আমরা বলি যে 2022-এর মধ্যে যারা আমরা প্রথমে ছিলাম পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড, আমাদের কেউ বাদ গিলে হবে না। অনেকে 82 নিয়ে আমাদের অনেকে বলেছিল যে যারা অনলি 82 ওবিসি কেসের আগে যারা 82 আছে, এই 82-দের বের করে দেয়া হোক। সুপ্রিম কোর্টেও একটা কেস পড়ে রয়েছে 82-দের নিয়ে, ওই কেসটা চালানোর কথা অনেকেও বলছিল যে 82-দের বাদ দেয়া হোক, তাহলে অনেকটা কমে যাবে। তো এই জায়গায় কিন্তু এখন বর্তমানে আমরা নেই, সত্যি সবাই মানসিকভাবে কেউ ভালো নেই। আর এইভাবে আমরা অন্তত চূড়ান্ত কোর্ট কিন্তু কোনো কারোর কথা বা আবেগে চলে না। আমরা অন্তত মামলাটা দেখি, একটা পথ বেরো হবে, এতদিন তো ওয়েট করেছি। আমাদের লক্ষ্য থাকা অন্তত প্রচারের আলোয় থাকা, নতুন নিয়োগটা, আর ওবিসি সমস্যাটা দ্রুত সমাধান হোক। এইগুলো জনগোষ্ঠী, এই অনগ্রসর শ্রেণী, এদের এই সার্টিফিকেটগুলো আপনারা সঠিকভাবে সার্ভে করে এটা বের করুন। আর এটা সরকার করেছে, এটা বাম আমলেও করে এসছে, তার পর এগুলো হয়েছে। সরকার এই সমস্যাটা সৃষ্টি করেছে। সার্টিফিকেট কোনো ওবিসি ভাইরা চায়নি, কোনো অরূপ ঘোষ, শাহজাহান বা যেই হোক না কেন, অরূপ ঘোষের সার্টিফিকেট অরূপ ঘোষ চায়নি, ওদিকে রহিম মোল্লার সার্টিফিকেট রহিম মোল্লা চায়নি। সরকার কিন্তু দেখেছে যে এরা সত্যি বঞ্চনার শিকার, তাই তাদেরকে সার্টিফাইড করা হয়েছে, অন্যান্য অনগ্রসর শ্রেণীর আওতা নিয়ে আসা হয়েছে। তারপর গিয়ে সেটা অবৈধ ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট,
সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে একটা নির্বাচিত সরকার। তাদের তো সময় দিতে হবে, মানে সময় দিতে হবে, মানে আমাদের অন্ততপক্ষে একটু অন্তত সহানুভূতিশীল হতে হবে। যেসব ভাইয়েরাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তাদেরকে পাশে দাঁড়ানোর, সেটা না করে আমরা কি করছি, তাদেরকে আরও ডিপ্রেশনে ফেলার চেষ্টা করার জন্য বিভিন্নভাবে পোস্ট করছি। আমি আবারও পরিষ্কারভাবে জানাচ্ছি, ঐক্যমঞ্চ 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ কোনো ওবিসি ভাই, কোনো ডিপ্রাইভ ভাইদের পাশে আছে যারা প্রথম থেকে লড়াই করেছে, এবং শেষ পর্যন্ত একজনকেও কিন্তু ছেড়ে নিয়োগ করা হবে না। আর ওবিসি কোনো কারণে ওবিসি যদি বাতিলও হয়ে যায়, তারপরেও কিন্তু সরকার হঠাৎ করে ওবিসিদের বাদ দিয়েও কিন্তু নিয়োগ করতে গেলেও কিন্তু একবার ভাববে। আপনারা ভালো করেই বাস্তব পরিস্থিতি বুঝতে পারছেন। অন্যান্য অনগ্রসর শ্রেণী কারা, তাদের মধ্যে অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, অনেক যোগ্য যারা আমি দেখেছি। অনেক, আমি মুসলিম ভাইদের কিছু কিছু কথা বলি, আমি হয়তো নিজে মুসলিম, কিন্তু আমি ছোটবেলা থেকে বেড়ে ওঠা, মানে একটা উঠোনে আমাদের। অনেকে বলে বিদেশে তুমি মুসলিম, এরকম অনেকে বলে। আমি সব ডাইরেক্ট বলছি, এটা মুসলিম হিন্দুর ব্যাপার নয়। আমি যেখানে থাকি সেই জায়গাটা আমরা এক হাঁড়িতে বসেই রান্না করে, মানে রান্না হয়। ওদিকের সৌভিকের মা বলে, দুর্গা কাকিমা, যে বিদেশ তোদের বাড়ি আজকে একটু চালটা বেশি নিস, আজকে আমি আর রান্না করবো না। সেই 10টায় স্কুলে যেতাম, আর আমার মা কোনোদিন বলে সৌভিকের মা, দুর্গা কাকিমাকে, যেটা আজকে 1 কৌটো চাল বেশি নিয়ে তো বিদেশের জন্য ভাত করতে পারিনি। তো এইভাবে আমরা ছোটবেলায় বড় হয়েছি। আজকে সরস্বতী পুজো নিয়ে সমস্যা হচ্ছে, আর সরস্বতী ঠাকুর নিয়ে ভ্যানে করে ঠাকুর নিয়ে বসে বসে আছি, যাতে ঠাকুর না ভেঙে যায়, সেটা এনে কিন্তু পুজো করেছি। এখনো স্কুলে পুজো হলে রাত জাগতে হয়, এগুলো করি। মানে একটা, মানে আমরা আলাদা করে কোনো হিন্দু মুসলিম বা এইসব জাতীয় করতে কোনোদিন ভেবে আসিনি। মানে আমার, বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আর মনে হয়, অনেকের বাড়ি যাদের কাঠামোর ঠাকুর হয়, অনেকের বাড়ি হোম করে। আবার আপনারা যদি মানে ধাঁচ, মানে এর ঠাকুর হয়, মাটির এর ধাঁচের ঠাকুর হয়, তাহলে কিন্তু হোম হয় না। ওটা কাঠের কাঠামো না হলে হোম হয় না। তো বসে বসে হোম করছে দেখছি। আমাদের বাড়ি ছোটবেলা থেকে বেড়ে ওঠা ওই রকম। মা নামাজ পড়ে, আবার প্রসাদ এনেও খাচ্ছে, পাশে বাড়ি পুজো হচ্ছে, একই উঠোনে পুজো হচ্ছে, স্লিপ করে ফদ্দ করে দিচ্ছে, সেই ফদ্দ অনুযায়ী সব, মানে আমি তো বলতে পারি সরস্বতী পুজোর আমি ফদ্দ হাফ বলে দিতে পারি যে এই জিনিসগুলো লাগে। এইভাবে ছোটবেলায় বেড়ে ওঠা আমার কাছে, আমি কোনোদিন আলাদা করে ভাবতে পারি না। কিন্তু বর্তমান পরিস্থিতিটা দেখে আমার খুব খারাপ লাগছে। সব ক্ষেত্রে এই সাম্প্রদায়িক ইস্যু চলে আসছে। আর সবচেয়ে বড় কথা, ওবিসি কিছু কিছু শ্রেণী, আমি অনেক অনেক কিছু কিছু জায়গায় গেছি, সেই মুসলিম এরিয়াগুলো দেখেছি, তাদের জীবনধারাটা দেখেছি। আমি হিন্দু মুসলিমটা কোনোদিন ভাবি না, কিন্তু তাদের জীবনধারা সত্যি অনেক খুব বাজে পরিস্থিতির মধ্যে যাচ্ছে। অনেক মোল্লা ভাই বা অনেক আছে যারা, তাদের লেভেলটা, মানে কোনো শিক্ষার আলো নেই। আর শিক্ষা নেই বলে কুসংস্কার যুক্ত হচ্ছে, আর তার থেকে তৈরি হচ্ছে বিভিন্ন ক্রাইম, বিভিন্ন রকম অসামাজিক কাজে তারা যুক্ত হচ্ছে। অনেক মুসলিম ভাইদের এখানে দেখছি কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় একদম লেভেল তারা নিচে নেমে গেছে, পড়াশোনা করে না। তো সেই জায়গাগুলো অনেকে দেখেছে, সরকার দেখেছে যে না, এরা তো দিনের পর দিন আরো পিছিয়ে যাচ্ছে, তো কিছুটা অন্তত 7% হোক বা 10% হোক সাহায্য দিয়ে যদি একটা ওবিসির আওতায় নিয়ে আসা হয় তো ভালো হয়। এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে দেখলো কিছু কিছু জায়গায় সমীক্ষা করে দেখা হলো, কিছু কিছু জায়গায় সার্ভে করে দেখা হলো, সত্যি এরা বঞ্চনার শিকার। বিভিন্ন রকম কমিশনের নিয়ম নির্দেশ মেনে কিছু ওবিসি আনা হয়েছিল, তবে সম্পূর্ণ সমীক্ষা হয়নি, যার ফলে এই আইনি সমস্যাটা তৈরি হয়েছে। তো সরকারকে এই আইনি সমস্যা কমপ্লিট করতে হবে, আর সরকার এটা সময় নিলে হবে না। তাই 1 তারিখে আসুন, লড়াইটা প্রত্যেকেরই স্বার্থে আসুন। 1 তারিখটা এরকম 1 তারিখে আসলেই যে 2 তারিখে নোটিফিকেশন আসবে কিংবা ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ শুরু হবে এমন না। ওবিসিদের নিয়োগ হবে, আর ওবিসিদের নিয়েই নিয়োগটা করতে হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা, 1 তারিখে আসুন। ডব্লিউবিপি, কেপি, পিএসসি এরা কি করবে জানি না, কিন্তু সবাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ রেখেছে যে দাদা আপনাদের 2022 টেট কিন্তু বর্তমানে আমরা এই গত 2 বছর কলকাতার রাজপথে যতগুলো আন্দোলন দেখেছি ততগুলোর মধ্যে কিন্তু প্রথম এবং প্রধান কিন্তু 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের আন্দোলন। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আপনারা করাতে পেরেছেন।
কোনোদিন 15কে ভ্যাকান্সি আসবে না। সন্দীপন বন্ধু বলছে কোনোদিন 15কে ভ্যাকান্সি আসবে না, ভ্যাকান্সি 20-র উপর ভ্যাকান্সি হবে। 15কে ভ্যাকান্সির জন্য আমরা বসে নেই। 15কে ভ্যাকান্সি কাকে দেবে? 15,000 ভ্যাকান্সিতে কোনো কাজ হবে না। ভ্যাকান্সি হয় 50,000। পুরো 50,000 যতজন টেট পাস ততজন ভ্যাকান্সি, ততটাই ভ্যাকান্সি হবে। এটুকু আমি বলে দিলাম। শুধু বলবো কথা অনুযায়ী আপনারা পথে নামুন, অন্তত দাঁড়িয়ে যান যে আমাদের সবার নিয়োগ দিতে হবে। পাশের রাজ্য বিহার পাচ্ছে, উত্তরাখণ্ড পাচ্ছে। এই ওবিসি প্রথম 20-22 সমস্যা, বিভিন্ন রকম সমস্যা পরপর নিয়ে এসে এখন ওবিসি সমস্যা। তার জন্য আমরা ওয়েট করছি না বলুন? একটা দিন যাচ্ছে কিভাবে বলুন তো? আমরা স্বাভাবিক আছি? আজ দেখুন তো, প্রথম দিনের যে আমাদের টেট যখন 2022-এর ডিসেম্বর মাসে টেট দিয়েছিলাম, তখনকার ছবি আর আজকের ছবিটা দেখুন তো, দেখলে বুঝতে পারবেন কতটা পরিবর্তন হয়েছে। আমরা মানসিক শান্তিতে কেউ নেই। এই স্বস্তি রানী দেখছে, স্বস্তি রানী আমাদের সুতেশনা ম্যাডাম দেখছে, এরা কি ভালো আছে ভাবছেন? এই স্বস্তি রানী আমাদের ইন্দ্র এসছে, এরা কি ভালো আছেন? আমাদের পূর্ব বর্ধমানের ইন্দ্রজিৎ পাল ভালো আছে? ইন্দ্র ভাইয়ের মা ফোন করে, বাবার সাথে কথা হয় যে কবে হবে। ইন্দ্রজিৎ পাল পূর্ব বর্ধমানে খুব ভালো ছেলে। তাই এখন এই টেট করে এখন বলছে বিদেশদা কি হবে, পিএসসির জন্য আমার পড়া শুরু করছে। আমাদের পূর্ব বর্ধমানের সক্রিয় অ্যাডমিন, তার মধ্যে সময় দিচ্ছে আবার। এইসব ছেলেদের জন্য তো লড়াইটা করতে হয়, এইসব বন্ধুদের জন্য তো লড়াইটা করতে হয়। আর সেই কারণের জন্য তো ভ্যাকান্সিটা চাইছে। ও তো যথেষ্ট বয়স হয়েছে ইন্দ্র, দেখছে। বিএড করা, ডিএলএড দিয়ে পরীক্ষায় বসেছিল, চেয়েছিল বিদেশদা এইবার চাকরিটা যেন অবশ্যই দরকার। অনেক বয়স পেরিয়ে গেছে, অনেক বয়স হয়েছে, এখনো পর্যন্ত ধরে রেখেছে। প্রত্যেকদিন নোট করছে যে এরকম পরীক্ষা আসতে পারে। এই স্বস্তি রানী দেখতে পাচ্ছেন, খুব ভালো গান গায়, পূর্ব বর্ধমানে বাড়ি, বড় মেয়ে, ভালো ভালো সম্বন্ধ আসছে, কিছু করতে পারছে না। দাদা স্বনির্ভর হয়ে দাঁড়াতে চাই, এসব কথা বলার জন্য হয়তো রেগে যাবে, কিন্তু বাস্তবে কি তাই? অনেকে 1 বছর 2 বছর সময় চেয়েছে। এই সুতেশনা ম্যাডাম দেখতে পাচ্ছেন, বাবা নেই, আসানসোলে বাড়ি, মা আছে, মাকে সাহায্য করতে চায়। আমাদের যখন প্রথম আন্দোলন হয় তখন আমরা আলোচনা করতাম কার বাড়ি কেমন, যে বিদেশদা আমি একটু মাকে সাহায্য করতে চাই, মা একা তো। লড়াইটা কিন্তু করে গেছে, থানা থেকে ছেড়ে দিয়েছে, রাত্রে 2টোর সময় বাড়িতে গেছে, আসানসোলের একদম শেষ সীমানায় বাড়ি। গিয়ে অ্যাডমিন প্যানেলে ছবি পাঠাচ্ছে, বিদেশদা নামলাম, মানে সবার এতে পাঠাচ্ছে আমাদের যে অ্যাডমিন প্যানেল, যে এখন নামলাম জাস্ট। চোখে মুখে কষ্টের ছাপ, এখান থেকে 1 বছর আগে। বলুন তো, যদি দিনের শেষে যদি বলতে পারে যে এখানে পেয়েছি বা আমার পাশের গ্রামে হয়েছে বা এত কিলোমিটার দূরে চাকরিটা হয়েছে, তখন তো আমাদের এই আন্দোলনটা তখন তো সঠিক হবে। অনেকে আছে, আমি হয়তো সবার নাম জানি না, বলতে পারছি না, কিন্তু অনেকে আছে কিন্তু সত্যি খুব বাজে পরিস্থিতির মধ্যে দিন কাটছে। আর সবচেয়ে বড় কথা, আমরা একরকম টেট পাস করে আছি, আমাদের দরকার এখন নিয়োগ, চাকরি। আমাদের নিয়োগের থেকে বড় কথা আমাদের স্কুল চাই। আর একদল যারা আছে 1 নাম্বার বা হাফ নাম্বারের জন্য তারা পাস করতে পারেনি। দেখুন কত সমস্যা সব দিকে ঝুলে রয়েছে। দেখুন অনেকে 1 নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারেন, 2 নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারেনি, তারাও টেনশনে রয়েছে। আবার একদল রয়েছে কারা, যারা হচ্ছে পরীক্ষা দিয়েছে কিন্তু তাদের রেজাল্ট দিইনি। দেখুন ভাবুন একটু বিষয়গুলো, পরীক্ষা দিয়েছে এখন রেজাল্ট দিইনি, 1 বছর পার হতে গেল। প্রত্যেকে দেখুন এই জটিলতাগুলো কেন তৈরি হচ্ছে, এর সমস্যাটা কেন, সলভ কবে হবে, সমাধানটা কবে হবে? প্রত্যেকবার টেট আর বছরে 2বার করে নিয়োগ হলে কেউ এই অপেক্ষা করতো? এই লাইভে 126 জন কেউ দেখতো? সবাই বলতো আর 3 মাস পর পরীক্ষা, 2 মাস পর পরীক্ষা অবশ্যই হবে, তারপর নিয়োগ হবে, পড়তে হবে, রাখি সব। এই তাই 1 তারিখে আসুন, প্ল্যাকার্ড তৈরি করুন যে দিদি ওবিসির সমস্যার সমাধান হোক। একদম বিরোধিতায় যাব না, আমরা এই সিস্টেমের বিরোধিতা করব, যে ওবিসি সমস্যার সমাধান করুন, আমাদের নিয়োগটা দিন। ওবিসিদের সমস্যা সমাধান হোক, ওবিসিদের নিয়ে নিয়োগটা হোক। এই দাবিগুলো তুলে প্ল্যাকার্ড ফেস্টুন করে আনুন। যে আমরা একটা অরাজনৈতিক সংগঠন, আবারও বলছি, কেউ যদি আমাদের মিছিলে হাঁটে আমরা না করতে পারি না, কিন্তু আমাদের লক্ষ্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, ওবিসি সমস্যার সমাধান এবং দ্রুত নিয়োগ, পর্যাপ্ত ভ্যাকান্সি দিয়ে। পর্যাপ্ত মানে যতগুলো টেট উত্তীর্ণ আছে সবার সেই অনুযায়ী নিয়োগ দিতে।
স্বস্তি জানি বলছে ভগবান। একদম শোনো, লড়াকু নেতা বাপ্পা সরকার বলছে যে দাদা সত্যি তোমার মতো লড়াকু নেতা খুব কম জন আছে দোস্ত, তুমি এখন অনেকটা আইডিয়াল দোস্ত। দেখো লড়াইটা প্রত্যেকের, সবাই বুঝি যে ছেলেটা একটা নাম্বারের জন্য চাকরি, মানে একটা নাম্বারের জন্য তার টেট সার্টিফিকেটটা পায়নি, হবে চাকার পরিধি হয়তো একটা নাম্বার বাড়তে পারে, এরকম বলছে, হয়তো একটা নাম্বার বাড়তে পারে। আমরা একটু দেখুন, আমরা কোয়ালিফাই করে আছি, কিন্তু অন্যের সহানুভূতি হতে চাই, ভাবলে অবাক লাগবে। তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা রেজাল্ট পায়নি, আমার অনেকের সাথে কথা হয়, তারাও দিনের শেষে ফোন করে দাদা কি হবে। সবাই তো আমার আপনার বাবা, তাদেরও বাবা মা আছে, তারাও অপেক্ষায় থাকে যে কি রে তুই একটা নাম্বার কম পেয়েছিস, আর একটু পড়তে পারতিস না, তাহলে এই সমস্যাটা পেতে হতো না। আজকে আমাদের নিয়োগটা যদি এই ওবিসি মামলার অনেক প্রথমেই করে দিত, তাহলে এই সমস্যাটার সমাধান তৈরি হতো না, সমাধান হয়ে যেত। পরিষ্কারভাবে জানাচ্ছি আবারও, সামনে বিধানসভা ভোট, এই ওবিসি সমস্যার নেক্সট হিয়ারিং কি হচ্ছে দেখব। যদি সেটা না করে সরকারকে রিস্ক নিতে হবে, ওবিসি এবি দিয়েই সুপ্রিম কোর্ট থেকে সাবজেক্ট টু আউটকাম বের করে আমাদের নিয়োগ দিতে হবে। সমস্ত জেলায় আমাদের সংগঠন, যেখানে মুখ্যমন্ত্রী যাবেন সেখানে আমরা যাব, মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আমরা যাব, যে আমাদের বিষয়গুলো ভাবুন। এটা মাথায় রাখবেন, আমরা সরকার বিরোধী নয়, আবারও বলছি সরকার বিরোধী নয়। আমার কথা হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু এই সরকারই কিন্তু শূন্যপদটা দেবে, কিন্তু আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। একটা সিস্টেমে, একটা সুষ্ঠুভাবে একটা হবু শিক্ষক আমরা, সেটাকে রেখে আমাদের কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে, আমাদের সমস্যাটা তুলে ধরতে হবে। এখানে কাউকে খারাপভাবে ইঙ্গিত করা বা কাউকে দুটো ছোট বড় কথা বলে এটা ঠিক হবে না। আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা কোনো চেয়ার টানাটানি করার জন্য আসিনি। এখন তো বর্তমানে আমি প্রধান দেখতে পাচ্ছি চেয়ারের লড়াই, কারা মরল, কারা গেল, কারা হারলো, কারা হারিয়ে গেল, কারা পৃথিবী ছেড়ে চলে গেল, এটা ফ্যাক্টর নয়, চেয়ারের লড়াই। সব জায়গায় রাজনীতি, এই রাজনীতিটা কিন্তু শরৎচন্দ্র করতো না, এই রাজনীতিটা নেতাজি সুভাষচন্দ্র চায়নি, এই রাজনীতিটা রবীন্দ্রনাথ ঠাকুর চায়নি। প্রত্যেকে রাজনীতি করতেন কোনো না কোনো, এই রাজনীতিটা কিন্তু কাজী নজরুল ইসলাম চাননি। শরৎচন্দ্র রাজনীতি করতো, নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনীতি করতো, প্রত্যেকে এদের কাছে রাজনীতির মিনিংসটা আলাদা, পলিটিক্সটা এদের কাছে সম্পূর্ণ আলাদা। রাজনীতি মানে কূটনীতি নয়। আজকে বর্তমান পরিস্থিতিটা দেখেই খারাপ লাগছে। প্রত্যেকটা এখন যাদের 60 বছর বয়স তাদের 70 বছর করে দেওয়া হচ্ছে, তারা চাকরি করতে পারবে, আর নতুন কোনো নিয়োগ নেই। একভাবে শুধু চেয়ার দখলের লড়াই। দেখুন প্রত্যেকটা জায়গায় দেখুন, আমরা যেখানে একটু ঝামেলা হচ্ছে সেখানে একটা মলম লাগানো হচ্ছে, সে যে সরকারি হোক না কেন। নিজেদের ক্ষমতা, নিজেদের চলাফেরা, নিজেদের জীবন ধারণ করার কোয়ালিটি সব লেভেল আলাদা, কিন্তু আমরা সাধারণ মানুষই বঞ্চনার শিকার থেকে যাচ্ছি। আজকে প্রত্যেকবার টেট নিলে আজকে কোনো এইসব মামলা হতো, প্রশ্নমূল মামলা বলুন, এই মামলা বলুন, প্রত্যেকবার টেট হবে, যাওয়া হবে, সে প্রত্যেকবার টেট নেওয়া হয় না, প্রত্যেকবার নিয়োগ হয় না, বছরে 7 বার নিয়োগ। তাই তো মানুষ পাগলের মতো হয়ে যাচ্ছে টেট পাস করার জন্য। যার একটা নাম্বার আছে সে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে কোর্টে ছুটছে, যদি একটা নাম্বার বাড়ে, যদি একটা নাম্বার বাড়ে, ছাগল বিক্রি করে দিয়ে, গরু বিক্রি করে দিয়ে 10,000 টাকা নিয়ে কোর্টে গিয়ে দিচ্ছে উকিলের কাছে, যে আমার টেটটা পাস হয় কিনা দেখুন। উকিল চেষ্টা করছে, হোক না হোক চেষ্টা করে যাচ্ছে, হিয়ারিং করাচ্ছে। যদি এই টেটটা যদি প্রত্যেকবার হয়, কেউ কিন্তু এই রিক্সে যাবে না, এই কষ্টের মধ্যে, এই ডিপ্রেশনের মধ্যে, এই অনিশ্চয়তার মধ্যে যাবে না। তখন কি করবে, যে আমার এই টেট হলো, আবার 6 মাস পর টেট রয়েছে, আমি পড়াশুনো করি, এবার বাধাতে হবে। আর 2017 টেটের কোশ্চেন দিল, সে কোশ্চেনে পাস করা খুব কঠিন, 22-এ হালকা দিলে আবার 23-এ এমন, আর সামনের দিনে আরও যে কি হবে কেউ জানে না। তবে যেটুকু আইডিয়া, টেট পাস করে নতুন করে এই 22-এর মতো টেট পাস হবে না। আর 22-এর ক্ষেত্রেও অনেকে বলে সোজা প্রশ্ন, কিন্তু কত লক্ষ পরীক্ষা দিয়েছিল আপনারা ভাবুন তো। 22-এ কত লক্ষ, 2022-এর টেটে কত লক্ষ, আপনারা কমেন্ট করুন, কত লক্ষ পরীক্ষায় বসেছিল, আর কতজন পাস করেছিল? পাস করাটা খুব সোজা ছিল? তাহলে হাজার হাজার এই প্রশ্ন ভুল করছে কেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারের জন্য? অনেকে বলে 22-এর কোশ্চেন খুব ইজি ছিল। হ্যাঁ ইজি ছিল, যারা অনেকেই প্রথম থেকেই কিছু অনেকে কোয়ালিফাই করতে পারেনি, চাইল্ড সাইকোলজিতে তাদের টাইম লেগে গেছে। 30 নাম্বারে প্রথমে যে কোশ্চেনগুলো এসেছিল, সেই কোশ্চেনগুলো অনেকে 1 ঘন্টা টাইম পার করে দিয়েছে ওখানে, এটা ওটা করতে করতে, এটা কি হবে ওটা কি হবে চিন্তা ভাবনা করতে 45 মিনিট 50 মিনিট ওখানে লাগিয়ে দিয়েছে চাইল্ড সাইকেল সিডিপি করতে। তারা বুঝতে পারেনি টাইমটা বেরিয়ে যাচ্ছে, মনে করে যে হয়ে যাবে, পারবো, পরের দিকে গিয়ে আর সময় পায়নি।
তারা অনেকে 82, 83, 84-তে পাস করেছে, অনেকে 2 নম্বরের জন্য ফেল করেছে। আর যারা প্রথম থেকে সিডিপিটা ডাইরেক্ট প্রথমে এটা গোল করে বেরিয়ে গেছে, টানা হোক না হোক, তারা কিন্তু স্কোরটা ভালো করেছে। এটাই তো পরীক্ষা। যে 82 পেয়েছে আর যে 81 পেয়েছে, তাদের মধ্যে আপনি যোগ্যতার কত দিক থেকে আপনি কিভাবে বিচার করবেন কে ভালো কে খারাপ? 1 নম্বর মনে করুন আপনি, অনেকে একটু হয়েছে 25-10-কে 150 দিয়ে চলে এসছি, 250 100, মানে পরীক্ষা, এটাই তো পরীক্ষা। ওই একটা নাম্বারের জন্য অনেকে ফেল করেছে, যে এসে মাথায় হাত দিচ্ছে যে আমি 25-10-কে 150 দিলাম, এটা 250 হবে, 81 পেয়েছে। এটাই পরীক্ষা। সেই কারণে বলছি যে আসুন এই লড়াইটা প্রত্যেকেই করি, প্রত্যেকবার টেট হোক আর সঠিকভাবে পরীক্ষা হয়ে সঠিকভাবে রেজাল্ট পাবলিশ হোক। আর যারা টেট উত্তীর্ণ হয়ে আছে তাদের নিয়োগটার দাবিতে 1 তারিখে আসুন, প্রত্যেকে আসুন, নিজের মা বাবা সাথী বন্ধু বান্ধব এদেরকে ডেকে নিয়ে আসুন, যে চল অন্তত আমরা দাবিগুলো তুলি। নাহলে এই সিস্টেম দিন দিন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হচ্ছে, সেই নির্বাচনে দাঁড়িয়ে তারা নিজেদের স্বার্থসিদ্ধি করছে। শুধু আমি রাজ্য সরকার নয়, বিভিন্ন ক্ষেত্রে বলবো এই সিস্টেমটাই এই পথে চলছে। আমরা কিন্তু জবাব চাইতে গেলে জবাব পাই না, যতদিন না পর্যন্ত সেই জায়গাটা বেশি সংখ্যক গণতান্ত্রিক পদ্ধতিতে বেশি সংখ্যক না নামে। বিকাশ ভবনের সামনে যদি 5000 জন নেমে যায় যে আমাদের বিষয়গুলো তুলুন আর আমাদের শূন্যপদটা কত দেবেন জানান, নাহলে এখান থেকে উঠবো না। দেখুন তো জানাই কিনা, জানাতে বাধ্য, কিন্তু সেই জায়গাটা আমরা যাই না। আমরা 400 জন 500 জন 1000 জন 1500 জন যাই। আমাদের পুলিশ তুলে নিয়ে গিয়ে সারা দিন রাত্রে 9টার সময় ছাড়বে। আমরা সেই কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে আবার বাড়ি যাও। বাড়ি গিয়ে বাবা মা জিজ্ঞেস করে কি হয়েছে দিদি, কি বলেছে? একটাবার কিছু বলতে পারবো না। দিদি কি বলেছে, কি দেখা হয়েছে? গ্রামের মা বাবা কি বুঝবে বলুন? দিদির সাথে কথা হয়, দিদি কিছু বললো? শুধু তো আন্দোলন করতে যাচ্ছিস, কবে পাবি? আর কতদিন অপেক্ষা করতে হবে? হ্যাঁ, 6,90,000 6,90,000 পরীক্ষা বসেছিল, তারা কিন্তু সব পূর্ণ প্রশিক্ষিত। বিএড ডিএলএড মিলিয়ে 6,90,000, মানে প্রায় 7 লক্ষ। তাহলে 7 লক্ষ বসলে কত লক্ষ এখন আছে বর্তমানে? বিএড বেরিয়ে গেছে 50,000, তাও ডিএলএড নেই 50,000, যারা চাকরি বাড়ি পেয়ে গেছে। 50,000 ডিএলএড হবে বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। 7 লক্ষ প্রায়, বলুন 7 লক্ষ। তাহলে বাদ বাকি তারা পাশ করতে পারেনি কেন বলুন? 1 লক্ষ 1.5 লক্ষই পাশ করে, তা বাদ বাকি 4 লক্ষ পাশ করতে পারেনি কেন? 4.5 লক্ষ তারা তো কোয়ালিফাই করতে পারত। 23-এ তো আরো কম হবে, 23-এ প্রচুর কমে যাবে। 23-এ 2,500-3,000 আর 4,000 পাশ করতে পারে। 23-এ বারবার সভাপতি মহাশয় বলছিলেন যে 23-এ বেশি সংখ্যক পাশ করবে না। আমাদের বলছিলেন যে রেজাল্টের জন্য, যে রেজাল্ট নিয়ে খুব ক্ষতি হবে না 22-এর, 23-এর খুব বেশি পাশ করবে না, কিঞ্চিত, শুধু এই কথাটা বলতে, কিঞ্চিত কোয়ালিফাই করবে। আর বাড়াবো না কথা, প্রত্যেকের উদ্দেশ্যে বলছে নতুন পরীক্ষার জন্য আপনারা প্রত্যেকটা জায়গায় বলুন। আর পরীক্ষা হয়তো দেখুন এই বছরের মাঝামাঝি দিকে হয়তো পরীক্ষার দিন ঘোষণা হবে, পরীক্ষার দিন ঘোষণা হবে। আর তার আগে আমাদের নিয়ম নোটিফিকেশনটা দেবে, তারপর 2-4 দিনের মধ্যে হয়তো নতুন পরীক্ষার দিনটা ঘোষণা হবে, যেটুকু আমার মনে হয় ব্যক্তিগতভাবে। এটুকুই প্রত্যেকেই। আর হ্যাঁ, অর্ডার কপি সবাই দেখুন, ওবিসি ব্যাপারের অর্ডার কপিগুলো দেখুন। হ্যাঁ, কোনো দেবী দত্ত বলছে কোনো কথা হবে না, 1 মার্চ কলকাতা চলো অভিযান, সবাই আসুন, পুলিশ পারমিশন আছে। আমাদের দাবিগুলো নিজেদের প্লাকার্ডে বাড়িতে বিস্কুটের কার্টুন কেটে সেগুলো লিখুন যে দিদি এই বিষয়গুলো, ওবিসির সমস্যাটা মেটান, কেসটা শুনানি করুন, শুনানি করে তাদেরকেও কিভাবে কি করা যায় এইভাবে টাইম নষ্ট করে, যদি মনে হয় যে সার্ভে করার দরকার হবে সার্ভে করুন, করে তাদেরকে আনুন। এই কেউ তো ওবিসি কার্ড আলাদা করে চায়নি, কেউ যদি ওবিসি কার্ড চায়নি, এটা আপনারা দেখেছেন, সত্যি বঞ্চনার শিকার, পিছিয়ে যাচ্ছে ফ্যামিলিগুলো, চাকরি নেই, তারা চাকরি পাচ্ছে না, জেনারেল কাস্ট হয়ে লড়াই করছে। তো এইরকম গরিব একদম পুরো নিম্নবিত্ত থেকে যাদেরকে করেছেন তাদেরকে আবার সার্টিফিকেটটা হারিয়ে যাচ্ছে, তাদের ব্যবস্থাটা করুন, করে নিয়োগের ব্যবস্থাটুকু করুন। প্রত্যেকে ভালো থাকবেন, অনেক রাত হলো। বিএড এর সার্টিফিকেট, বিএড এর ক্লারিফিকেশন মামলা কি খবর দাদা? বিএড এর ক্লারিফিকেশন আপাতত কোনো খবর নেই। ধন্যবাদ দত্ত সরকার, ধন্যবাদ। মুকুন্দ মাঝি বলছে আচ্ছা নিয়োগ তো বাধা নেই, যে বিভাগটা কোর্টে আটকে আছে। না ওবিসি কেসটা সত্যি কথা বলতে কি, মুকুন্দ মাঝি বলছেন আচ্ছা নিয়োগের তো বাধা নেই। দেখুন, একটা অলরেডি একটা
ওবিসি এ বি যারা আছেন 2010-এর পর যারা এসছেন, এর মধ্যে যোগ্য অনেক ক্যান্ডিডেট আছে। সেগুলো যদি ওইভাবে আলাদা করে নিয়োগ করা হয় এখন বর্তমানে, কিন্তু সেটাও কিন্তু মামলায় ঝুলে যাবে। এটা ভাবতে হবে ব্যাপারটা। আমরাও বলেছিলাম সেদিন গিয়ে ব্যাকওয়ার্ড ক্লাস, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার সেকশনে গিয়ে কথা বললাম। তা বললো আপনারা যেটা ভাবছেন, সরকার কাউকে ডিপ্রাইভ করতে চায় না, ওবিসি সব সমস্যা না মেটা পর্যন্ত কিন্তু সরকার কোনোভাবে পদক্ষেপ নেবে না। সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো নেগেটিভ রায় আসে, সরকার চেষ্টা করবে দ্রুততার সাথে সেই নেগেটিভ রায়টাকে, ওবিসি যারা আছে তাদেরকে কোনো পদ্ধতিতে কিভাবে তাদেরকে সঠিক সিস্টেমে প্রপার ওয়েতে তাদের কি করে সেই ওবিসি সার্টিফিকেটগুলো ফিরিয়ে দিতে পারবে, সেই বিষয়গুলো কিন্তু ভাববে। এটা মাথায় রাখবেন, আর সরকারের অনেক দায়িত্ব থাকে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। আমার যেটুকু বক্তব্য আমি বললাম, প্রত্যেকেই বক্তব্য আমার ব্যক্তিগত বক্তব্য। আমার প্রধান লক্ষ্য হচ্ছে যে আপনারা 1 তারিখে আসুন, এটা হচ্ছে প্রধান লক্ষ্য। আর মুখ্য লক্ষ্য, প্রধান আর মুখ্য আমি আলাদা করেই বলছি, 2022 স্টেটের নিয়োগ, এবং প্রত্যেক এসসি ওবিসি জেনারেল প্রত্যেকে যেন সমানভাবে তারা যেন নিয়োগ নোটিফিকেশনে অংশগ্রহণ করতে পারে, তারপর যোগ্যতার ভিত্তিতে তৈরি হোক। একদম মিজানুর ভাই, এই মিজানুর ভাই ছেলেটা দেখুন আপনারা, মিজানুর ভাই বলছে 1 মার্চ দেখা হচ্ছে দাদা। একটা ওবিসি ক্যান্ডিডেট, বাড়ি কাকড়া মির্জানগর, খুব ভদ্রলোক, একদম পারফেক্ট শিক্ষক। প্রত্যেকটা আন্দোলনে আসেন, প্রত্যেকটা আন্দোলনে, আজকে কোনো আন্দোলন মিস করেন না। ওবিসি ভাই এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মিজানুর ইসলাম, বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষ। ওনার মুখ থেকে কথাগুলো শুনবেন, যে ওনার প্রতিবাদী মানসিকতা, সরকারের বর্তমান কর্মকাণ্ড উনি বলবেন, পটাপট বলবেন। কিন্তু সংখ্যালঘু ঘরের ছেলে অপেক্ষা করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে দাদা আর কবে হবে। আসুন 1 তারিখে প্রত্যেকে আসুন, আর প্ল্যাকার্ড তৈরি করে আনুন। আর এমন কোনো প্ল্যাকার্ড কেউ আনবেন না যেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি তৈরি হবে। পরিষ্কার কথা, ওবিসির সমস্যা সমাধান মিটিয়ে দ্রুত নিয়োগের পথে হাঁটুন। ওবিসি মামলা মেনশন করুন, ওবিসি মামলা আগে আনুন। আর 50,000 ভ্যাকান্সি চাই। দীর্ঘ 2017 সালের শেষ টেট নিয়োগ হয়েছিল। অনেকে বলে 2017 টেট না, 2021-এর টেট। আমি তাদেরকে আজকে একটা কমেন্ট করছিলেন একজন স্যার, যে আপনি ভুল বলছেন, 2017 টেট তো হয়নি। আমি একটা কথা বলি, 2017 টেট নোটিফিকেশন আমি প্রত্যেকবারই লিখি, 2017 সালের টেট নোটিফিকেশন, এই কথাটা আমি বলি, কিন্তু অনেকে বলে ভুল বলছেন। একজন বলে, হয়তো 1.5 তাই বলা যাবে না, যে যারা বলেন। তো আমার কথাটা বলি কিন্তু 2017 প্রাথমিক টেট নোটিফিকেশন। দেখুন, 2017 টেট 21-এ হতে পারে, কিন্তু খাতা কলমে কিন্তু 2017 টেট এরা। কারণ 2017 সালের পর্যন্তই কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল, তারপর কিন্তু আর হয়নি। তা 2017 টেট ছাড়া ওটা কি 21-এর টেট কেউ বলবে? আজকে 2022-এর টেট মনে করুন আমাদের রেজাল্ট পাবলিশড হয়েছে, আমাদের 25 সালের মনে করুন জুন জুলাই নাগাদ আমাদের নোটিফিকেশন এলো, বা আগস্ট মাস নাগাদ নোটিফিকেশন এলো। তাহলে আমরা কি বলবো যে 2025-এর টেট? 2017 টেট 15-17 না, 16-18 না, 18-20 ওরা দিতে পারেনি। 18-20 ওরা কিন্তু লাস্ট 18-20-র আগের সেশন, 15-17, ঠিক আছে। 18-20 সেশনে ওরা দিতে পারেনি। তো তারা এই 18 সাল থেকে 2017-র পর 17-19 লাস্ট, এই 18-20 সেশনের এই ডিএলএড গুলো এরা এই 18 সাল থেকে 18, 19, 20, 21, 22 এই 4 বছর এরা পরীক্ষা দিতে পারেনি। তাদের জন্যই বলা হয় যে 17 টেট নোটিফিকেশন, দীর্ঘ 5 বছর পর টেট হয়েছিল আমাদের রাজ্যে। অনেকে আছে 18-20 সেশনের ডিএলএড, তারা সবচেয়ে বড় বঞ্চনার শিকার, 18-20 সেশনের ডিএলএড। অনেকক্ষণ আমি লাইভ করেছি, অনেকক্ষণ, আর বিস্তারিত বলবো না। আর বিএড এর সার্টিফিকেট বাতিলের বিষয়টা
আপনারা দেখতে পাবেন সামনের দিনে। এখন কোনো কিছু বলবো না। এ লাইভ দেখছে শিল্পা পাল, হাজব্যান্ড চাকরি করেন, তার মধ্যেও আন্দোলনে আসেন। ব্যাংকের চাকরি করেন, তার মধ্যেও একটা সন্তান আছে রেখে আন্দোলনে আসেন। শাশুড়ি মা দুরারোগে আক্রান্ত, হসপিটালে নিয়ে ছুটোছুটি করতে হয়, তার মধ্যেও আমাদের হুগলি জেলায় কিন্তু সাংগঠনিক দায়িত্বে আছেন। হুগলি জেলায় কিন্তু আমাদের 2022 স্টেটের লড়াইয়ের নেত্রী হিসেবে লড়াই করে যাচ্ছেন। হ্যাঁ 17-19, ওটাই বলছি আনিসুর রহমান স্যার, হ্যাঁ ওটাই 17-19 লাস্ট ফর্ম ফিল আপ করেছিল। তাহলে ওটা 2017 টেট বলবো না কাদের টেট বলবো? 18-20টা করেনি, একদম রাইট। 17-19, 18-20টা করেনি, করতে পারেনি, মানে করেছিল কিন্তু ওরা বসতে পারেনি। সেইখান থেকে কিন্তু এত বছর টেট হয়নি। আচ্ছা ভাবুন তো, 17-19 করলো লাস্ট, 18 সালে ডিএলএড ভর্তি হয়েছিল অনেকে, 19 সালে ভর্তি হয়েছিল, 20 সালে ভর্তি হয়েছিল, 21 সালে ভর্তি হয়েছিল। তারা এই কথা ফাঁকে দিতে পারেনি। তারা এই 2022 সালের ডিসেম্বর মাসে টেট দিলে, মানে 23 সালে গিয়ে বলতে পারেন। আর যদি সুপ্রিম কোর্টের অর্ডার মেনে যদি টেটটা যদি ডিসেম্বর মাসে না হয়ে যদি জানুয়ারি মাসে করতো বা ফেব্রুয়ারি মাসে টেট নেওয়া হতো, তাহলে আমার মনে হয় নতুন করে নিয়োগ কিন্তু এই 17 সালের টেটের ফর্ম ফিল আপ করে যারা কোয়ালিফাই করেছে আর 22-এর কোয়ালিফাই করেছে, এটা নিয়ে একটা 30-35 বা 40,000 ভ্যাকান্সি দিলে তাহলে কিন্তু একটা ভালো জায়গা তৈরি হতো। বা 50,000 ভ্যাকান্সি দিয়ে একটা নিয়োগ দিলে কোনো ঝামেলা হতো না। তারপর 2 বছর পর টেট নিলেও কোনো চাপ ছিল না। কিন্তু 1 মাসের হেরফেরে একজনকে নিয়োগ দিচ্ছে আর একটা টেট নিচ্ছে, এইখানটায় জটিলতাটা বাদিয়ে দিয়ে গেছে। 1 মাসের হেরফের, 1 মাসের ডিফারেন্স, সমস্যাটা তৈরি করে তাড়াহুড়ো করে করতে গিয়ে এই সমস্যাগুলো তৈরি হতো না। আরো 20-22-এর সমস্যাও তৈরি হতো না তখন, 20-22টাও সমস্যাটা সলভ হয়ে যেত। 18-20 সেশন বিয়ে করছে ও অরূপ প্রধান, 18-20 সেশন, একদম ইকবাল ভাই, 1 মার্চে দেখা হচ্ছে। অরূপ প্রধান 18-20 সেশনের ডিএলএড, ওই একবারই টেট দিতে পেরেছে, 2022-এর ডিসেম্বর মাসে টেট হলো। এখন মাঝে ডিএলএড এর বিষয় নিয়ে, ডিএলএড এখন কিন্তু বর্তমানে ডিএলএড খুব ফাস্ট জায়গায় চলছে, বিএড এর কিন্তু এখন আর ডিমান্ড সেরকম নেই। এখন ডিএলএড খুব, মাঝে ডিএলএড করতে মাঝে অনেক পয়সা টয়সা অনেক কম লাগতো, কারণ ডিএলএড ওই বিএড ঢুকে যাওয়ার পর থেকে ডিএলএড কলেজগুলো মুখ থুবড়ে পড়ে গেছিল। আবার ডিএলএড কলেজগুলো কিন্তু আবার মাথা চাড়া দিচ্ছে, ডিএলএড কলেজগুলো কিন্তু ভালোই রমরমা। কারণ সবাই জানে যে নিয়োগ শেষ পর্যন্ত কিন্তু এই প্রাথমিক শিক্ষকেই নিয়োগ হবে, আর পশ্চিমবঙ্গে সেটা কিন্তু হয়ে আসছে, আমরা সবাই জানি। পশ্চিমবঙ্গে কিন্তু ঘুরে ফিরে প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছে বছরের শেষে গিয়ে, 2-3 বছর পর পর হচ্ছে, কিন্তু বড় অঙ্কের নিয়োগ হচ্ছে। এবারও 50,000 ভ্যাকান্সির দাবিতে আমাদের লড়াই হচ্ছে এবং হবে। বিকাশ ভবনের প্রত্যেকটা আধিকারিক জেনে গেছেন যে 2022 টেট 50,000 ভ্যাকান্সির দাবিতে লড়ছে। আগের দিন কমিশনের কাছে গেছিলাম, আমার আগেই বলছে যে আপনারা যে আন্দোলন করছেন আমি কাগজটা দেখলাম, ডেলি হান্ট দেখেছেন বা এমনি কাগজে 50,000 ভ্যাকান্সি, কিন্তু ভ্যাকান্সি কোথায়? 2022-এর নিয়ে ওরা তো ভ্যাকান্সি খেয়েছে, এর মধ্যে কটা ভ্যাকান্সি তৈরি হবে? আমি বললাম স্যার 2335টা পঞ্চম শ্রেণী ইনক্লুড করেছেন, 2026 সালে বাকিগুলো করবেন, 26 সালের মধ্যে, এই 29 সালের মধ্যে, তা ওটা 26-এর মধ্যে করুন। আমরা ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর কেসটাও নিয়েও ভাববো এবং ইতিমধ্যে পিডিএফ এর কেসটাও নিয়েও ভাবছি, আমরা আজকেই আলোচনা হয়েছে। ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর কেসটাও নিয়েও ভাববো, তার ভার্ডিক যাতে দেয় যে আমরা 2029 না 2026-এর মধ্যে প্রত্যেকটা স্কুলে পঞ্চম শ্রেণী নিয়ে আসুন। কি 29? রাজ্য সরকার 29 বলছে, আমরা মানছি না ওই 29। পঞ্চম শ্রেণী 2026-এর মধ্যে করতে হবে প্রত্যেকটা স্কুলে, তাহলে তো আমরা সঠিক সঠিক আমরা মানে প্রত্যেকেই টেট পাস করেছি তারা চাকরি পেয়ে যাবে। ওটা 26 সালের মধ্যে করতে হবে, 29 না। ওটা সরকার বলেছে 29, কিন্তু 29 আমরা মানছি না। আমি আজকেও অ্যাডভোকেটের সাথে কথা বলেছি, আমরা মহিতেও কথা বলেছে, আমরা এই বিষয়গুলো নিয়ে এবং পিডিএফ মামলাটা তোলার চেষ্টা করছি। আমরা সব দিকে নজর আছে, ইন্টারভিউ হবে। যাই হোক, ভালো থাকবেন প্রত্যেকে, আপনারা অনেক ঘুমাবেন, অনেক রাত হলো, 11:30 বাজলেও শুভরাত্রি। একটু ভালো চিন্তা, ভগবান ডেকে, কেউ আল্লাহকে ডেকে, সামনে রমজান মাস দেখুন চলতে হবে আমাদের, তার মধ্যে পড়াশুনো, তার মধ্যে কম্পিটিশন, তার মধ্যে এমন কিছু থাকবে, পড়াশুনো করতে হবে।
প্রত্যেকে ভালো থাকবেন। লাইভটা করলাম 1 তারিখে, প্রত্যেকে আসুন, ওবিসি ভাইরা আসুন। ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ হবে না, আর নিয়োগ হতে দেব না। 2-4 জন যারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বিভিন্ন রকম বিভ্রান্তি বা বিভেদ সৃষ্টি করছে, এইসব 2-1 জন থাকবে, বরাবরই ছিল। ইংরেজদের আমলে অনেক ভারতবাসীকে ধরিয়ে দিয়েছে সন্ত্রাসবাদীর নামে। কারণ সন্ত্রাসবাদী কারা? যারা নিয়ম মানে না, যারা সরকারের নিয়ম মানে না, যারা সরকারের বিরুদ্ধে যায়, তারাই সন্ত্রাসবাদী। ঠিক আছে? এবার একটা পেপার দেখবেন, একটা পেপার আনন্দবাজার পত্রিকা খুব সম্ভবত, সে সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে টেরোরিস্ট বলে আখ্যা দেওয়া হয়েছিল। তো আজকে তাকে আমরা পুজো করি। ঠিক আছে? তো এরকম থাকবে, নিজের লড়াইটা নিজেই করতে হবে। আর আমরা এমন একটা পেশায় যেতে চলেছি, এই পেশাটা সম্পূর্ণ খুব সরল হতে হবে। পেশাটায় যেতে গেলে এই প্রাথমিক শিক্ষক বা প্রাথমিক শিক্ষিকা, এই জায়গাটায় যেতে গেলে মানে হয়তো চাকরি পাচ্ছে অনেকে, কিন্তু এই জায়গাটা খুব একটা স্বর্গ বলতে পারেন। প্রাথমিক স্কুলগুলো যদি মন থেকে নিতে পারেন, বাচ্চাদের শিক্ষার্থীদের ভালোবাসতে পারেন, সব তো ফুলের মতো শিশু তারা। সেই জায়গায় দাঁড়িয়ে এমন কোনো কিছু বিভ্রান্তি ছড়াবো না, আমার ওবিসি ভাইদের এমন কিছু বলবো না যে তাদের মনে আঘাত পাবে, তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে। এগুলো কেউ করবেন না, অনুরোধ করছি। দেখুন, কোর্ট আছে, কোর্ট তো একটা রায় দেবে নিশ্চয়ই। সেই রায়টা দেখা যাক, তারপর ভাবা যাবে সব কিছু। বর্তমানে আমরা বুঝতে পারছি ওবিসি ছাড়া নিয়োগ হবে না, আর সরকার নিয়োগ দেবেও না। আমরা ঐক্যমঞ্চ আবার পরিষ্কারভাবে জানাচ্ছি, আমরা মিছিলে আসুন, নিজস্ব দাবিগুলো তুলে নিয়ে আসুন। এখানে কেউ বিভেদ তৈরি করবে না। আর ঐক্যমঞ্চ পরিষ্কারভাবে জানিয়েছে, আমাদের মোহিত বলো, পাত্র বা হাবিজুর যারাই বলুন, পরিষ্কারভাবে জানিয়েছে যে ওবিসি যারা হোক, এই কিছু কিছু ইউটিউব চ্যানেলের বাড়বাড়ান্তের জন্য আমাদের এইসব ছেলেরা কিন্তু অনেকে চিন্তার মধ্যে পড়ছে। ইউটিউব চ্যানেল ত্যাগ করুন, সঠিক দেখুন, মানে অর্ডার কপিগুলো দেখুন কি হচ্ছে না হচ্ছে। কেউ আইনজ্ঞ না আমরা। স্বয়ং কপিল সিব্বল স্যার লড়ছেন, তিনিও জানেন না কি হবে। আর কোর্টের বিষয়ে তো কোর্ট কারোর কথা শুনে চলে না, কোর্ট কোর্টের মধ্যে চলবে। এখানে কারোর আবেগ কাজ হবে না। দেখুন কি হচ্ছে, কত কি হবে আপনারা দেখতে পাবেন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে আমি একটা বিভেদ সৃষ্টি করলাম, যাতে সংগঠনটা ভেঙে যায়, যাতে কেউ মিছিলে না আসতে পারে, যাতে 22 স্টেটের নামগুলো কাগজে কাগজে মুখ্যমন্ত্রীর সামনে না যায়। সেই কাজগুলো যারা করছে পিছন থেকে, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। এটা আজকে না, বহুদিন থেকে চেষ্টা হয় যে এই সংগঠনটা যারা কলকাতার রাজপথে বারে বারে আন্দোলন করছে, বারে বারে এরা কলকাতার রাজপথে বারে বারে সংঘবদ্ধ হয়ে নেমে পড়ছে, এদের সংগঠনটা ভেঙে দাও। সেই জায়গাটা তৈরি করবেন না কেউ। আর যারা, আমরা প্রত্যেকেই শিক্ষক, হবু শিক্ষক, একটু ভালো মন্দটা বুঝুন। কারোর কথা শুনে নয়, কারোর ফাঁদে পা দিয়ে নয়, ভালো মন্দটা বুঝুন। কোনো রাজনৈতিক দলের হোক বা কোনো রাজনৈতিক দলের কোনো নেতার পোস্ট দেখে হোক, এইসব বিষয়গুলো একটু দেখুন। সোশ্যাল মিডিয়াটা আপনারা মানে কোনো পোস্ট করার আগে বা কারোর পোস্ট কপি করার আগে এগুলো একটু ভাববেন, তার বাস্তবতাটা বা সত্যতাটা কতটা রয়েছে। অনেক ভিআইপি বেঁচে যাবে ভুল কিছু করে, কিন্তু আমরা সাধারণ মানুষরা কিন্তু আইনি সমস্যায় পড়তে হবে যদি কোনো ভুল কিছু শেয়ার করি বা করি। তাই আসুন, একসাথে লড়াইটা হোক। 1 তারিখে প্রত্যেকে আসুন, আর বিস্তারিত বলবো না, অনেকক্ষণ হয়েছে। 2029 হলে বড্ড লেট হয়ে যাবে। একদমই তাই। 2029 সালে 5ম শ্রেণী বলেছে, এটা সরকার বলেছে, কিন্তু আমরা ওটা চাইছি না। আমাদের ভার্ডিক যেটা দ্রুত এটা করবো, আমরা আলোচনা করছিলাম আজকেই, যে আমরা 2026 সালের মধ্যে চাইব। 2026 সালের মধ্যে প্রত্যেকটা স্কুলে 5ম শ্রেণী হোক, এবং শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ হোক। কোনো টেট পাস বসে থাকবে না। আপনারা যে শিশু শিক্ষা বা যে পাশে হয়, মানে প্রত্যেক বাড়ির পাশাপাশি দেখবেন খিচুড়ি স্কুলগুলো, এসএসকে শিশু শিক্ষা কেন্দ্র, ওখানে কিন্তু ক্যান্ডিডেটগুলো অনেকে যাচ্ছে। আমার যেমন নিজের ভাইজি রয়েছে, সে পড়তে যায় শিশু শিক্ষা কেন্দ্র। অনেক সেই সিপিএমের আমলে হয়েছিল, কারা চাকরি পেয়েছিল আমরা জানি ভালো করে। নেতাদের আত্মীয় স্বজন, বাম আমলে হয়েছিল, নেতাদের শালি, মেয়ের বান্ধবী,
সব এইসব জায়গায় চাকরি করছে। তো তারা আদৌ পূর্ণ প্রশিক্ষিত বলে আমার মনে হয় না। তারা চাইল্ড সাইকোলজি মেনেও পড়ায় না, অল্প কিছু বেতন দেয়, পাশাপাশি কয়েক কিলোমিটার পর পর এই এসএসকে গুলো আছে, যার ফলে এই প্রাথমিক স্কুলগুলো, সরকারি প্রাথমিক স্কুলগুলো কিন্তু স্টুডেন্টগুলো যাচ্ছে না। এটা একটা বড় একটা, আমি এটা একটু আলোচনা মানে এই বিষয়টা আলোচনা করেছি, কিন্তু ব্যাপারটা একটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করাতে পারলে খুব ব্যাপার। এই জিনিসগুলো দেখতে হবে। এসএসকে গুলো প্রত্যেকটা গ্রাম অঞ্চলে এসএসকে রয়েছে মনে মনে, এরা কিন্তু অনেক স্টুডেন্ট নেয়, কিন্তু সেখান থেকে কিন্তু মানে পড়ানোর ক্ষেত্রে আমার মনে হয় একটু ঘাটতি আছে, আমার যেটু দেখে মনে হয়। আমরা যারা ডিপ্লোমা করেছি তারা কিন্তু, যারা পড়ায় তারা কিন্তু এই ডিপ্লোমা করলেও তাদের সেই যেন গতি নেই। এটা একটা দেখার বিষয়। এই স্টুডেন্টগুলো এখানে চলে আসছে সব, পাশাপাশি খিচুড়ি খাচ্ছে, এবং ওখানে স্কুলে পড়াশুনো অতটা নেই। দুটো হয়তো তিনটে মাস্টার, তিনটে ম্যাডাম আছে, বয়স্ক ম্যাডাম, তাদের কথা শোনেও না এরা, এই যাচ্ছে আসছে এরকম একটা ব্যাপার। মানে প্রাথমিক স্কুলগুলো বাদ দিয়ে তারা এসএসকেতে ভর্তি হচ্ছে ম্যাক্সিমাম জায়গায়। এটা আপনাদের বাড়ির পাশে দেখবেন, যারা গ্রাম অঞ্চলে থাকবে দেখবেন এটা ভালো করে। যাই হোক, অনেকক্ষণ হয়েছে, দীর্ঘক্ষণ লাইভ, যাই হোক অনেকক্ষণ হয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন। বিএড এর সার্টিফিকেট বাতিলের মামলা এখন রাত্রে কিছু বলবো না, দেখতে থাকুন। শুভরাত্রি, সকলে ভালো থাকুন। আর হ্যাঁ, 25 সাল স্বর্ণালী সেন বলছে বারাসাত থেকে, 2025 সাল যেন লাকি হয়। বললাম না, আজকে একটা পোস্ট করেছিলাম আমি, যে 2025 সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ নোটিফিকেশন আসবে। এটা আমি প্রত্যেকটা জায়গায় আধিকারিকদের কাছে গিয়ে দেখেছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা আছে এখনো পর্যন্ত, যে নিয়োগ কিন্তু একটা দেবে, মানে একটা বড় নিয়োগই হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা আমাদের আরেকটু করতে হবে। এই গতদিন করেছিলাম এই বেকারের মেলা, মুখ্যমন্ত্রী দেখানোর জন্য, ওনার তো, উনি এই রাজ্যের অভিভাবিকা, তো ওনাকে দেখানোর জন্য আমরা করেছিলাম। তো উনি সেদিন ডাক্তারদের সাথে যে মিটিং হয়েছিল সেখানে উনি তুলে ধরেছিলেন যে এই শিক্ষক নিয়োগও আটকে রয়েছেন। তো এই শিক্ষক নিয়োগটা আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা বলেছেন। ধন্যবাদ সকলে, শুভরাত্রি। 2025-এর মধ্যেই হবে, আর হতে হবে 50,000 ভ্যাকান্সি সহ। ভালো থাকবেন, গুড নাইট। একদম ক্ষিতীশ গিরি গুড নাইট, শুভজিৎ পাখিরা গুড নাইট। ভালো থাকবেন প্রত্যেকে। লড়াইটা এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই আমাদের। 1 তারিখে আসুন, দেখা হচ্ছে। 1 তারিখে বিশাল মিছিল চাই। আর 2022 ডেট, এই মিছিলের যেহেতু ডব্লিউবিপি, কেপি, পিএসসি রয়েছে, তবে আমি ব্যক্তিগতভাবে চাই 22 স্টেট এর লিড করবে। 2022 প্রাথমিক টেটে উত্তীর্ণ হবু শিক্ষকরা সামনে থেকে লিড করবে। ওবিসি সমস্যার সমাধান চাই, দ্রুত নিয়োগ চাই। ওবিসি সমস্যার সমাধান চাই, দ্রুত ওবিসি সমস্যার সমাধান করুন এবং নিয়োগ দিন। আমাদের দাবি এটাই থাকবে। গুড নাইট। সাগরকুণ্ড গুড নাইট, ফরিদা বেগম ম্যাডাম গুড নাইট, মিজানুর ভাই আমাদের গুড নাইট, শম্ভু বর্মন গুড নাইট, কীর্তিশগিরি গুড নাইট, ভাস্করবাবু গুড নাইট, শম্ভু বর্মন গুড নাইট, মিথু হোসেন ভাই গুড নাইট, সাগরকুণ্ড বস ঠিক আছে, ভালো থাকবেন। সারাদিনই ছিলাম, এই লাইভ করি, অনেকেই বলে। ইকবাল ভাই বলছে নদিয়া থেকে, করিমপুর থেকে গুড নাইট দাদা। হ্যাঁ গুড নাইট, এসো। আগের দিন তো অনেক বান্ধবীদের নিয়ে এসেছিল যারা এর আগে আন্দোলনে আসেনি, আবার সবাইকে নিয়ে আসো। অনেক বান্ধবী, অনেক দিদি বৌদিদের নিয়ে এসেছিল, তারাও 22 স্টেট পাস, পড়াশুনো করে করে সব পাস করেছে, সংসারও করেছে, পড়াশুনোও করেছে। তো তাদেরকে একসাথে করে নিয়ে এসে 4-5 জনের, তারা কোনোদিন আন্দোলনে আসে আগে, বেকারের বেলায় এসেছিল প্রথমে। এমডি আসিফ ভাই গুড নাইট। দেবী দত্ত হলদিয়া থেকে বলছে শুভরাত্রি। একদম বোন, শুভরাত্রি। পৌলমীপাল গুড নাইট, নবকুমার নায়ক গুড নাইট, সাগরকুণ্ড ইউ আর দ্য ট্রু লিডার, থ্যাংক ইউ। লড়াইটা শুধু আপনাদের জন্য পাই। এই শুকনো মুখগুলো নিয়ে শিয়ালদায় সেই সকাল সকাল এসে কেউ আগের দিন রাতে বেরিয়েছেন, কে ভোর 3টের দিকে বেরিয়েছেন, আমি ফিল করি এগুলো। পুরুলিয়ায় গেছিলাম আমরা, হয়তো এখানে বাড়িতে বসে কলকাতার আশেপাশে জেলায় বসে ভাবি পুরুলিয়ার থেকে আসছে অনেকে, কি হয়েছে, কিন্তু আমরা ফিল করি না, এই বুকটার মধ্যে দিয়ে ফিল করি না যে পুরুলিয়া যেখানে ওরা আসে
ওরা ভালো কিছু খেতে পারে না। ওরা হচ্ছে যেমন এক প্রত্যন্ত গ্রামে বাড়ি, সেইখান থেকে যেখানে গরমের সময় তীব্র গরম আর ঠান্ডার সময় তীব্র ঠান্ডা, সেখান থেকে ওরা কিন্তু এই ভোরবেলা উঠে চলে আসে। কোথায় যাচ্ছে? আন্দোলনে যাচ্ছি। আমরা ফিল করতে পারি না। তাদের এই দুচালা বাড়ি, তার মধ্যে থেকে মাথা নিচু করে বেরোচ্ছে। বাবা মাও তারা কলকাতা দেখিনি, তো তাদের ওখানে গিয়ে দেখি যে এরাই আন্দোলনে যায়। কিন্তু আমরা একটা গ্রুপেই শুধু লক্ষ্য রাখি যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এগুলো আমরা শুধু ফোনে দেখি। কিন্তু বাস্তবের মাটিতে গিয়ে দেখি ওই গ্রুপে যারা থাকে তাদের বাড়ি ঘর দেখলে আপনাদের কষ্ট হবে যে এখান থেকে যায়, কি অবস্থা। আমরা ভাবতে পারি না। আমরা সবাই হয়তো নিজেরটা ভাবি, কিন্তু অন্যের জিনিসটা আমরা ফিল করতে পারি না। সেই জন্য আন্দোলন সেই জন্য আমি কোনো লিডার নয়, সেই জন্য আমার শক্তিটা পাই যে এইসব মানুষের জন্য করতে হবে, লড়াইটা চালিয়ে যেতে হবে। জানি না এর শেষ কোথায়। এই 25 সালটা দেখুন, 25-এর মাঝামাঝি দেখুন নোটিফিকেশন চলে আসবে। যেটুকু আইডিয়া এখনো পর্যন্ত, লাস্ট কথা বলে সভাপতি যিনি বললেন যে আমার নোটিফিকেশন তৈরি করা শুধুমাত্র ভ্যাকান্সি এবং ডেটটা বসাবো এডিট করে, পুরো প্যাডে তৈরি করা। এখন দেখা যাক। সত্য, অবশ্যই সত্য, এখানে মিথ্যার কোনো জায়গা নেই, কারণ 2 বছর অলরেডি পার হয়ে গেছে। আর এখানে কোনো আর অজুহাতের কোনো জায়গা নেই। ওবিসি মামলা মিললেই নিয়োগ হবে, আর ওবিসি সমস্যা না মেটা পর্যন্ত ওবিসিদের নিয়েই নিয়োগ হবে। এটা আপনারা, এটা চিরসত্য কথা ভাববেন। ভালো থাকবেন প্রত্যেকে। ভ্যাকান্সি 25,000 ভ্যাকান্সি থাকবে। হ্যাঁ, 50,000 চাইছি, তো 25,000 থাকবে না। গুড নাইট রাজদীপ মহন্ত। 50,000 চাইছি। পল্লবী পাল গুড নাইট, নবকুমার নায়ক গুড নাইট। 25,000 ভ্যাকান্সি না, 50,000 ভ্যাকান্সি চাই। এই দাবিটা আমরা আসুন, এই বেকারের মেলা যেমন করেছিলাম, এবার এমন একটা মেলা করব সেখানে শুধু ভ্যাকান্সি চাই আমাদের মেলা, এবং মুখ্যমন্ত্রীকে আনার জন্য আমরা চেষ্টা করব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি হচ্ছে খুব মানে খুব সহানুভূতি আছে যদি সেইভাবে বলা যায়, কিন্তু সেই বলার মানুষটাই নেই। যাই হোক, চলুন লড়াইটা হোক। প্রত্যেকে ভালো থাকবেন। অনেকক্ষণ হলো। শুভরাত্রি, গুড নাইট।